রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। দর্শক সবাইকে স্বাগত। নিউজ 24 এর সকাল 9টার বিরতিহীন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদে। পর্যাপ্ত মজুদের পরও কেন বাড়ছে আলুর দাম, তার উত্তর নেই কারোর কাছে। হিমাগার সমিতির হিসেবে দেশে বর্তমানে মোট আলুর মজুদ রয়েছে 23 থেকে 25 লক্ষ মেট্রিক টন। তবে পর্যাপ্ত মজুদ কিংবা সরকারের বেঁধে দেয়া দাম কোনো কিছুতেই তোয়াক্কা করছেন না এক শ্রেণীর ব্যবসায়ীরা। বিশেষজ্ঞরা বলছেন আলু সহ নিত্য পণ্যের দাম কমাতে বাজারে সুশাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। বিপরীতে কৃষিমন্ত্রী বলছেন দাম নিয়ন্ত্রণে চলছে কঠোর মনিটরিং। সুলতান আহমেদের রিপোর্টে বিস্তারিত। বাঙালির খাদ্য তালিকায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ পণ্যটির নাম গোলালু। সাধারণত যে পণ্যটি বিক্রি হয় 15 থেকে 20 টাকায়, দাম বৃদ্ধিতে এবছর তা জন্ম দিচ্ছে নতুন নতুন রেকর্ডের। বর্তমানে রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে আলু বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়, যা ইতিহাসেই নজিরবিহীন। অথচ অতি প্রয়োজনীয় এই পণ্যটির উৎপাদন খরচ মাত্র 8.32 টাকা। কৃষি বিপণন অধিদপ্তরের সাম্প্রতিক এক হিসেবে উঠে এসেছে হিমাগারে রাখাসহ প্রতি কেজি আলুর পেছনে খরচ পড়েছে 18 টাকা 99 পয়সা। হঠাৎ দাম বৃদ্ধির পেছনে কারণ হতে পারে মজুদ সংকট। তবে হিমাগার সমিতি বলছে বর্তমানে সারা দেশে মজুদ রয়েছে পর্যাপ্ত। দেশে যে পরিমাণ আলু প্রিজার্ভ ছিল, স্টক হয়েছিল, এবং এই কয়েক মাসে আলু যা বের হয়েছে তার মধ্যে এখন প্রায় 22 থেকে 23 লাখ টন মাল মজুত আছে। শুধু আলুই নয়, বাজারে ক্রেতাকে অস্বস্তি দিচ্ছে সবজি, পেঁয়াজ, চালসহ বেশিরভাগ নিত্যপণ্য। 80 টাকার নিচে মিলছে না কোনো সবজি। পরিস্থিতি স্বাভাবিক করতে বাজারে বিশেষ মনিটরিং প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। শুধু তো আইন থাকলে হবে না, ঘোষণা দিলেই হবে না, কিন্তু যারা এই আইন ভঙ্গ করছে তাদেরকে আইন মানতে বাধ্য করতে হবে। যদি কেউ সেটা অমান্য করে তাহলে তাকে শাস্তির আওতায় আনতে হবে। চাহিদা কিন্তু খুব বেশি না থাকলেও দাম কিন্তু বেড়ে যাচ্ছে। এই বিষয়গুলোর মধ্যে এই যে অসঙ্গতিগুলো, এই অসঙ্গতিগুলো আমাদের যাতে না হয় সেই কারণে সার্বিকভাবে আমাদের দীর্ঘমেয়াদে চিন্তা করতে হবে। বৃহস্পতিবার সচিবালয়ে আলুর দাম শীঘ্রই কমে আসবে বলে আশ্বাস দেন কৃষিমন্ত্রী। বলেন সরকারের বেঁধে দেয়া দাম কার্যকর করতে চলছে বিশেষ মনিটরিং। 17 টাকা 18 টাকা না হলে কিনেছে, কিন্তু এটা তাদেরকে 40, 45, 50 টাকা কেন বিক্রি করতে হবে? এই যে লাভের লিপসা, লাভের লাভ করার একটা ন্যূনতম একটা নৈতিকতা তাদের মধ্যে কাজ করছে না। প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী তারা চেষ্টা করছে, এটা মনিটর করছে। তবে কৃত্রিম সংকট তৈরি করে যারা মুনাফা তুলে নিচ্ছে তাদের কি হবে সেই বিষয়ে এখনো কোনো নির্দেশনা আসেনি। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। দর্শক, নিত্যপণ্যের দাম নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী, চট্টগ্রাম, যশোর ও সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ, ফাতেমা জান্নাত মুমু, রিপন হোসেন ও নাজমুল হুদা। শুরুতে যুক্ত হতে চাই রাজশাহীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, শুভ সকাল। জানতে চাই যে বছরের এই সময় নিত্যপণ্যের দাম এমনিতেই বেশি থাকে, তবে এবার সব রেকর্ড ভেঙে গেছে। বিশেষ করে আলুর কথা যদি বলি, আলু নিজের রেকর্ডই ভেঙে ফেলেছে ইতিহাসে। তো বিক্রেতা যারা রয়েছেন তারা আলু এবং অন্যান্য নিত্যপণ্যের যে ঊর্ধ্বগতিতে দাম বাড়ছে তার পেছনের কারণ কি বলছে? শুভ সকাল তন্ময়। আমরা আছি রাজশাহীর সাহেব বাজারের যে পাইকারি আলুর বাজারটি আছে সেখানে। গতকাল আমরা যেটি শুনেছিলাম যে এই জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট এখানে যে অভিযানটি চালিয়েছিলেন তারা ঘোষণা দিয়েছিলেন যে 30 টাকা কেজিতে আলু বিক্রি করতে হবে, কিন্তু আজও সেই যে ঘোষণা বা সরকারের যে সিদ্ধান্ত সেটি কিন্তু বাস্তবায়ন হয়নি। 38 এবং 40 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে এবং বাজারে, এবং বেশিরভাগ আড়তে যেগুলোতে আলু থাকে সেইগুলি সেখানে কিন্তু আলু নেই এবং তারা আলু বিক্রি বন্ধ করে দিয়েছেন। এবং যারা এখানে আলু ক্রেতা বিক্রেতা উভয়ই যেটি বলছেন যে এখানে আলুর যে বিক্রেতারা আছেন তারা সেখানে যে স্লিপ দেওয়ার কথা, মানে যে আড়ত থেকে কেনা হয় সেটিও দেওয়া হচ্ছে না। আমরা একটু কথা বলতে চাই এখানে আলু বিক্রেতা যেটা আছেন, আপনার কাছে একটু জানতে চাই আলুর কি দাম? আলু এখন আমরা কিনলাম 37-38 তো আলু আমরা কিনছি, আর আমাদেরকে চালান দিচ্ছে না, কোনো ওরা প্রমাণ রাখছে না, তা আমরা কি করবো বলেন? হ্যাঁ, স্যার আসছিল, আদালতে এসেছিল, এসে 30 টাকা কেজি বেচছিল। এখন ধরে আমার দোকান ভাড়া, আমাদের দোকান তো খুলতেই হবে। আমি না লিখছি, আরেক দোকানদার নিয়ে লিখছে, আমাকে তো দোকান ভাড়া তো দিবে, আমার পেট তো আছে, আমরা কি করবো? উপায় তো নেই।
এটি বলছেন যে যারা আড়তদাররা আছেন, যারা এখানে আলু আড়ত থেকে যারা খুচরা বিক্রেতা এখানে নিয়ে আসেন, তারা স্লিপ দিচ্ছেন না যে তারা বেশি দামে আলু বিক্রি করছেন। ফলে এখানে যারা আছে, আমরা একটু ক্রেতাদের সঙ্গে কথা বলতে চাই। আলুর এত দাম কেমন মনে হচ্ছে বাজারে এসে? বাজারে সব কিছুতে অ্যাবনর্মাল বাজারে এত আলু 200 টাকা পাল্লা, মানে 40 টাকা কেজি। তো বলেন সাধারণ ক্রেতার বাইরে তো সব কিছু কেনা ক্রয় সীমার বাইরে একেবারে। অন্যান্য সবজির কি দাম দেখছেন? অন্যান্য সবজি বেগুন হলো 65 টাকা, তা বরবটি সামান্য বরবটি 70 টাকা 60 টাকা, কল্যা 70 টাকা। সবকিছুরই দাম বেশি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে শুধু আলু নয়, এখানে বাজারে অন্যান্য যে শীতকালীন আগাম সবজিগুলি থাকে সেইগুলোরও অনেক বেশি দাম। একটু বলে রাখতে চাই যে রাজশাহীর বাগমারা উপজেলায় সবচেয়ে বেশি সবজি উৎপাদন হয়ে থাকে। কিছুদিন আগের যে বন্যাটি হয়েছে সেখানে প্রায় 5000 হেক্টর যে জমির ফসল সবজি সেটি নষ্ট হয়ে যাওয়ায় এই অঞ্চলে এর একটু প্রভাব পড়েছে, এটি বলছেন স্থানীয় যারা বিক্রেতারা আছেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা চট্টগ্রামের বাজার দরের খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী ফাতেমা জান্নাত মুমুর কাছে। ধন্যবাদ শাহেদ। আমি আছি চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে। আপনি যেমনটি জানাচ্ছিলেন একই চিত্র কিন্তু বিরাজ করছে চট্টগ্রামেও। এখানে সবজি বাজারে ঘুরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সবগুলো সবজির দাম কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। ফুলকপি বিক্রি হচ্ছে 150 টাকা করে, বেগুন বিক্রি হচ্ছে 90 টাকা, বরবটি 70 টাকা, চিচিঙ্গা 60 থেকে 70 টাকা, ঝিঙা 60 থেকে 70 টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 150 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 100 টাকা। সবগুলো সবজি আসলে 80 টাকার উপরে রয়েছে এবং সাধারণ যে মানুষ রয়েছে তাদের কিন্তু ক্রয় ক্ষমতার কিন্তু বাইরে, এমনটা অভিযোগ আছে। একজন ক্রেতা আমার সাথে আছেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। সবজি তো কিনলেন, কেমন দাম দেখছেন? দাম অনেক বেশি। এই আপনার তিত করলা বলতেছে 100 টাকা, আলু বলতেছে 50 টাকা। আসলে আমাদের জন্য অনেক সমস্যা হয়ে যাচ্ছে, যারা ক্রয় সমিতির মধ্যে তারা আছে, অনেক সমস্যা হয়ে যাচ্ছে। সব কিছুর দাম বেশি, আপনার কাঁচামরিচের দাম বেশি, সব কিছু। সেক্ষেত্রে আপনাদের কি সমস্যা হচ্ছে? আমাদের তো ইনকামের সোর্স কম, তার কারণে আমাদের এগুলো সমস্যা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। একজন ব্যবসায়ী আছেন, তার সাথে কথা বলতে চাই। কেন এই সবজির দাম বেশি? কেন সবজির দাম বেশি? সবজির দাম বেশি বলতে যে এখানে চাহিদা একটু বেশি, মাল আসতে কম, সেই জন্য সবজির দাম একটু বেশি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন তন্ময়, তিনিও বলছিলেন উত্তরবঙ্গের সবজিগুলো কিন্তু আসছে না, যার কারণে সবজির দাম বেশি। তারা বলছেন স্থানীয় যে সবজিগুলো রয়েছে বিভিন্ন জায়গা থেকে তারা সংগ্রহ করে সেই সবজিগুলো কিন্তু এখানে বিক্রি করছেন। আরেকজন ব্যবসায়ী রয়েছেন, তার সাথে একটু কথা বলতে চাই। হঠাৎ করে এই যে সবজির দামগুলো কেন বৃদ্ধি? সবজি এখন উত্তরবঙ্গের সবজি আসতেছে না, তাই এগুলো সব হচ্ছে এখানে চট্টগ্রামের সবজি, লোকাল সবজি, তাই একটু দাম বাড়তি। কারণ বন্যা হয়েছে উত্তরবঙ্গে, তাই সবজি আসতেছে না। প্রশাসনের পক্ষ থেকে আপনাদের তো একটা দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই দামের অনুযায়ী আপনাদেরকে সবজি বিক্রি করতে হবে, তবুও কেন বিক্রি করছেন? আমরা তো এভাবে কিনতে পারতেছি না, আমরা কিনতেছি এখান থেকে লোকাল সবজি কিনতেছি। প্রশাসনও তো আপনার রেট দিচ্ছে শুধু আলু। আমরা ধন্যবাদ আপনাকে। তন্ময় শুনছিলেন, তিনি বলছিলেন উত্তরবঙ্গ থেকে সবজি আসছে না, যার কারণে স্থানীয় সবজি দিয়ে স্থানীয় মানুষদের চাহিদা মেটাতে হচ্ছে, যার কারণে সব সবজির দাম। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছে যশোর থেকে আমাদের সহকর্মী রিপন। আমরা সরাসরি চলে যাব সেখানে, তিনি জানাবেন আমাদেরকে সেখানকার সবজি বাজারের খবর। রিপন। ধন্যবাদ আপনাকে। আসলে সবজির দাম দিন গেলেই কিন্তু বাড়ছে। আমি রয়েছি যশোরের রূপদিয়া বাজারে। রূপদিয়া বাজারে প্রতিটি সবজির দাম কিন্তু বৃদ্ধি রয়েছে। আপনি দেখছেন যে সরবরাহ ভালোই রয়েছে, তারপরেও কিন্তু প্রতিটি সবজির দাম বৃদ্ধি পেয়েছে। আলুর দাম সরকারি ঘোষণা 30 টাকার যে আলু, এখানে বিক্রি হচ্ছে 45 টাকা। আমি কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, আপনার কাছে একটু জানতে চাই কি অবস্থা দাম। আপনারা তো বাজার করছেন, আপনাদের কি নাগালের মধ্যে আছে কি সবজির দাম? দিন দিন দ্রব্যমূল্যের দাম বেড়ে চলেছে। সরকারি ঘোষণা ছিল আলুর দাম হবে সরকারি মতে খুচরা বাজারে 30 টাকা এবং পাইকারি বাজারে 25 টাকা, কিন্তু এখন দেখা যাচ্ছে বাজারে বিক্রি হচ্ছে 45 টাকা। এতে সরকার যে ঘোষণা দিল এটা তো মানা হচ্ছে না।
দিন দিন দ্রব্যমূল্যের দাম বেড়েই চলেছে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে দ্রব্যমূল্যের দাম কিন্তু দিন দিন বাড়ছে। আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো। আজকে আপনার এই বাজারে কি কি দামে সবজি বিক্রি হচ্ছে? এই যে আপনার সিম বিক্রি আছে 120, মূলো বিক্রি আছে 50, বেগুন বিক্রি আছে 50, কচুরমুখী আছে 40, আছে ওল 50, তারপর আছে আপনার ডাটা 20 টাকা, পুঁই শাক 20 টাকা, কলা 50 টাকা। আমরা জানি আলু তো 30 টাকা বিক্রি হওয়ার কথা, আপনারা 45 টাকা বিক্রি করছেন, আসলে বিষয়টা কি? পাইকারি আমরা কিনেছি 40 টাকা, 45 টাকা আমরা বিক্রি করতেছি খুচরা। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে তারা বলছেন যে যারা পাইকারি কিনছেন সে তেমন দামে বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। তো সব মিলে নাগালের বাইরে কিন্তু দিন গেলে সবজি এবং যে নিত্য প্রয়োজন জিনিস রয়েছে তার দাম কিন্তু নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রতিটি ব্যবসায়ীরা তাদের দাম কিন্তু ইচ্ছামতো বাড়াচ্ছেন বলে ভোক্তা সাধারণ যারা রয়েছে তারা অভিযোগ করে থাকেন। তারা বলেন যে ব্যবসায়ের এক ধরনের সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেটের কারণে দামটি বৃদ্ধি পেয়ে থাকে। সে কারণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এবং নিয়মিত বাজার মনিটরিংয়ের কথা বলেন। কিন্তু আমরা বাস্তবে মাঠের দেখি, বাজারে এসে দেখি যে বাজার মনিটরিং ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু জোরদার থাকে না। ফলে ব্যবসায়ী তাদের ইচ্ছা মতো তাদের দাম বৃদ্ধি করে, ফলে ক্রেতাদের নাগালের বাইরে চলে যায় প্রতিটি পণ্যর দাম। তো সব মিলে এই ছিল যশোরের বাজার থেকে আমার কাছে সর্বশেষ। আমাদের আর এক সহকর্মী রয়েছে সাভারে, নাজমুল হুদা, সেখানকার খবর জানবো। নাজমুল। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে যশোর থেকে এবং সেখানকার সবজির বাজারের খবর, আমি এখন এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার বাইপেল এলাকায়। এখানে একটি বড় বাজার, সেই বড় বাজার এইখানকার যেহেতু শিল্প অঞ্চল, এই শিল্প অঞ্চলের যে সব বাজারে আসলে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো কিন্তু অনেকটাই দাম বেশি এবং এখানকার যে সব মানুষগুলি তারা আসলে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এবং এই বাজারে যে সব এখন পর্যন্ত কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেটরাও কিন্তু এখন পর্যন্ত আসেনি এবং বাজারে যে মনিটরিং করার কথা সেগুলো কিন্তু শোনা যাচ্ছে না। আপনার সাথে একটু কথা বলতে চাই যে বাজারের আসলে দাম কেমন এবার? বাজারের দাম আগের চেয়ে অনেক বেশি। আলু কত? আলু 210 টাকা পাল্লা, 220 টাকা পাল্লা, পেঁয়াজ 410 টাকা পাল্লা। ধন্যবাদ আপনাকে। আপনার সাথে একটু কথা বলি, বাজারে আসলে দাম কেমন চলছে? দাম আর প্রচুরই চলতেছে, দাম খুবই বেশি। এগুলো গরিব মানুষের খাওয়ানোর কোনো কায়দা নাই। যে দাম আলু 220 টাকা পাল্লা চাইতেছে, পেঁয়াজ চাইতেছে 420 টাকা, অনেক। আপনাকে চাউলের দাম কিন্তু, মোটা চাউল এবং আলুর দাম কিন্তু সমান সমান হয়ে গেছে, কি মনে করছেন? কি করা হইব, দাম বাড় কিন্তু করার কিছু নাই, বাজার বাজার চড়া ওই চড়া দাম অনেক বেশি। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন এখানকার যারা লোকজন এই মুহূর্তে আসলে দেখছেন যে তারা মূলত যেসব বাজার, এসব বাজারের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে এবং মানুষজন কিন্তু তারা স্বাভাবিকভাবে বলছে যে এইভাবে যদি দাম বৃদ্ধি থাকে এবং গরিব মানুষের যে খাবারটা ডিম, আলু আর হচ্ছে পাঙাশ মাছ, এই বাজারগুলি যদি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে তাহলে হয়তো তারা বলছে যে সরকার যে নিয়ন্ত্রণ করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে তন্ময়ের কাছে। তন্ময়। নাজমুল হুদা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী, চট্টগ্রাম, যশোর ও সাভার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন কাজী শাহেদ, ফাতেমা জান্নাত মুমু, রিপন হোসেন ও নাজমুল হুদা। জানাচ্ছিলেন সেখানকার বাজারের নিত্য পণ্যের ঊর্ধ্বগতির দামের বাজারের সর্বশেষ খবরাখবর। যাচ্ছে এবার পরবর্তী সংবাদে। এবছর বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া কি হবে ভর্তি পরীক্ষা নেওয়ার পদ্ধতি, গুচ্ছ, স্বতন্ত্র নাকি অন্য কিছু? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে আগামী 17 অক্টোবর বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কোনোভাবেই শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় এমন কোনো সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ শিক্ষাবিদ ও গবেষকদের। সজল দাসের রিপোর্টে বিস্তারিত। পরীক্ষা ছাড়াই এবার এইচএসসি পাশ করছে শিক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের নতুন চিন্তা বিশ্ববিদ্যালয় ভর্তির। করোনা প্রেক্ষাপটে এইচএসসি পরীক্ষা না হওয়ায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিভাবে হবে এমন প্রশ্ন সবার। শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির বিষয় গুরুত্বের সাথে বিবেচনায় রেখেই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ শিক্ষাবিদ ও গবেষকের। এইচএসসি পরীক্ষা ছাত্ররা দিবে তার বাড়ির কাছে কোনো কলেজে, কিন্তু অ্যাডমিশন টেস্ট দিবে
তাকে দূরে যেতে হবে। তাহলে আমরা এক জায়গায় পরীক্ষা নিলাম না করোনার জায়গায়, এখন তাকে বাংলাদেশ ঘুরিয়ে ঘুরিয়ে 5 জায়গায় পরীক্ষা নিব, তখন কি করোনা সেরে যাবে? তবে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার মত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। বিশ্ববিদ্যালয় পরিষদের আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইউজিসি। আশা করি আগামী 17 তারিখ যে সিদ্ধান্ত নিবে আমরা সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব, কারণ সেখানে অল ভাইস চ্যান্সেলর আর প্রেজেন্ট হিয়ার এন্ড দে টেক ডিসিশন অ্যাবাউট হাউ টু প্রসিড টু দ্য অনলাইন দ্যাট ইজ কল্ড অ্যাডমিশন ইন আপকামিং ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার। সেন্ট্রালি যে বাংলাদেশ থেকে যেখান থেকে কন্ট্রোল করা হচ্ছে, আপনার জানেন একটা কমিটি আছে, ন্যাশনাল মনিটরিং কমিটি আছে না অ্যাবাউট দ্য কোভিড, সেখান থেকে সিগন্যাল না পাওয়া পর্যন্ত, বিশেষ করে প্রাইম মিনিস্টার সিগন্যাল না পর্যন্ত আমার কাছে মনে হয় কোনো বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত হয়নি। কেউ কেউ একটু করে খুলতে চাইছিল, আমি বলছি এটা হলো যদি হঠাৎ করে কোনো একটা বিশ্ববিদ্যালয় খোলে এবং অন্য বিশ্ববিদ্যালয় না খোলে তাহলে এটা কন্ট্রাডিক্টরি হয়ে যাবে। ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে বিভিন্ন ফোরামে আলোচনা করছে বিশ্ববিদ্যালয়গুলো। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত সরকারি সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলেও জানায় ইউজিসি। সজল দাস, নিউজ 24, ঢাকা। আগামী বছরের জুনে খুলে দেওয়া হচ্ছে ঢাকা মাও এক্সপ্রেসওয়ের বাবুবাজার অংশ। একেবারেই শেষ দিকে প্রকল্পের কাজ, তবে বাকি কাজটুকুর জন্যই দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীসহ এলাকাবাসী। সড়ক ও জনপথ অধিদপ্তর বলছে আর কোনো জটিলতা নেই, এক্সপ্রেসওয়ে খুলতে সময় লাগবে আরও 8 মাস। আর তখন বাবুবাজার কেরানীগঞ্জ থেকে মাওয়া যেতে সময় লাগবে মাত্র আধা ঘন্টা। কেরানীগঞ্জ ঘুরে বাকিটা প্লাবন রহমানের রিপোর্টার, ছবি তুলেছেন মেহেদি হাসান সুমন। ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে, যার সুবিধা নিয়ে এখন দ্রুত গতিতে অল্প সময়ে যাতায়াত সম্ভব ঢাকা থেকে মাওয়া। রাজধানী থেকে সেই স্বস্তি শুধুমাত্র পোস্তগোলা ব্রিজ হয়ে। দরজা খুলছে বাবুবাজার হয়ে রাজধানীতে দ্রুত যাতায়াতের। মাওয়া থেকে ঢাকা অভিমুখে এই এক্সপ্রেসওয়ে যাচ্ছে সরকারের ঝিলমিল প্রকল্প ঘেঁষে কেরানীগঞ্জের তেঘুরিয়া হয়ে বাবুবাজার পর্যন্ত, যা পুরোপুরি শেষ হলে কেরানীগঞ্জ কদমতলী হয়ে সুযোগ সৃষ্টি হবে কম সময়ে রাজধানীতে যাতায়াতের। তবে এখনো পুরোপুরি শেষ না হওয়ায় বাকি অংশে দুর্ভোগে সংশ্লিষ্ট যাত্রী এলাকাবাসী। কদমতলীর ঠিক আগে এভাবেই প্রায় বছরখানেক ঝুলছে এই এক্সপ্রেসওয়ে। নিচের সড়কের বেহাল দশায় নাভিশ্বাস উঠছে যাত্রীদের। এনে আধা ঘন্টা লেগে যায় সময় এই ভাঙাচুরের কারণে। রাস্তা যত উন্নত ততই খারাপ হয়, রাস্তার ভালো কন্ডিশন নাই। আমরা যে কষ্টগুলো করতেছি এক করে বুঝাই বলা যাবে না। 3 বছর খারাপ, এই যে ব্রিজটা যে ভোগান্তি, আমাদের খুব খারাপ অবস্থা। তবে শেষ হয়ে আসছে দুর্ভোগের দিন, আর মাত্র 8 মাস। সুভাড্ডা খালের ওপর এই ব্রিজ নির্মাণটাই বাকি, আর তা বাস্তবায়িত হলে আগামী জুনেই যানবাহনের জন্য খুলে দেওয়া হবে ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ের দ্বিতীয় অংশ। সড়ক ও জনপথ অধিদপ্তরের এই প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনী। চুনকুটিয়া থেকে যে তেঘুরিয়া যে এরিয়াটা, সেই এরিয়াটার কাজ চলমান আছে। এটা একটা লিংক সড়ক যেটা বাবুবাজার সেতুতে গিয়ে শেষ হয়েছে। এখানে একটা সুভাড্ডা খালে একটা খাল আছে, সেখানে সেতুর ডিজাইন পরিবর্তনের কারণে এইটার কাজ বিলম্ব হচ্ছে। তা আশা করি আমরা এই কাজটা আগামী জুন মাসের মধ্যে আমাদের সমাপ্ত হবে। এক্সপ্রেসওয়ের সবগুলো অংশের বাস্তবায়ন শেষে ঢাকার মোহাম্মদপুর, বাবুবাজার সহ আশপাশের অঞ্চলের সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। উন্নয়ন কর্মকাণ্ডে আপত্তি নেই কারোরই, বরং এসবকে সাধুবাদে জানাচ্ছেন সাধারণ মানুষ। তবে তা বাস্তবায়ন করতে গিয়ে দিনের পর দিন অসহনীয় দুর্ভোগের শিকার হতে হচ্ছে সংশ্লিষ্ট পথের হাজার হাজার কিংবা লাখ লাখ যাত্রীর। আর তাই সব প্রকল্প দ্রুত সময় মতো শেষ করার তাগিদ দিচ্ছেন ভুক্তভোগীরা। প্লাবন রহমান, নিউজ 24, কদমতলী, কেরানীগঞ্জ। উদ্বোধনের অপেক্ষায় ময়মনসিংহে স্থাপিত দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প। ব্রহ্মপুত্র নদের তীরে সুতিয়াখালীতে 50 মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ শেষ হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছে এই মাসেই এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উৎপাদন শুরু হলে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও 50 মেগাওয়াট বিদ্যুৎ। সৈয়দ নোমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সরকারের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ হিসেবে পরিবেশ বান্ধব সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ময়মনসিংহের সুতিয়াখালীর চরাঞ্চলে সুতিয়াখালী 50 মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্প হাতে নেওয়া হয়। এই প্রকল্প বাস্তবায়ন করছে HDFC সিন পাওয়ার লিমিটেড নামে বেসরকারি এক কোম্পানি। এই প্রকল্পের অবকাঠামোর কাজ এরই মধ্যে শেষ হয়েছে। প্রকল্প পরিচালক জানান, সোলার প্লেট বসানোর পাশাপাশি 132 kVA ট্রান্সমিশন টাওয়ার নির্মাণ ও সঞ্চালন লাইন স্থাপনও শেষ। উৎপাদন শুরু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও 50 মেগাওয়াট বিদ্যুৎ।
ওভারহেড লাইন আন্ডারগ্রাউন্ড লাইনের কাজ শেষ, এখন শুধু ইকুইপমেন্ট টেস্টিং এবং কমিশনিং করে আমরা সোলার পাওয়ার প্ল্যান্টটা চালু হবে এবং গ্রিডে 50 মেগাওয়াট বিদ্যুৎ চলে আসবে। সংশ্লিষ্টরা জানান, চলতি মাসেই এই বিদ্যুৎ কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ফিজিক্যাল ওয়ার্ক সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে, এখন কিছু অফিসিয়াল ফর্মালিটিস আছে যেটা সম্পন্নের মাধ্যমে আমরা সিওডি ডেট নির্ধারণ করে সেদিন থেকে এটা চালু করব। 2018 সালের নভেম্বরে 174 একর জমির ওপর প্রায় 800 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক প্রযুক্তির এই সৌরবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অপরিকল্পিত নগরায়নে খুলনার সবচেয়ে বড় সমস্যা শহরের যানজট। তুলনামূলক সরু সড়কে স্বল্পগতির রিক্সা, ভ্যান, ইজি বাইকের পাশাপাশি চলছে দ্রুতগতির যানবাহন। এতে যানজট দুর্ঘটনায় ভোগান্তি বাড়ছে নগরবাসীর। তবে দীর্ঘদিনের এই সংকট নিরসনে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে বিভিন্ন উন্নয়ন সংস্থা। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্প বাস্তবায়ন হলে যানজটের পাশাপাশি কমবে দুর্ঘটনাও। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খুলনার যানজট সংকট নিরসনে সড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ বিভাগ। এরই মধ্যে 100 কোটি টাকা ব্যয়ে নগরের ব্যস্ততম ময়লাপোতা মোড় থেকে 0 পয়েন্ট পর্যন্ত 4 লেনের কাজ শুরু হয়েছে। 259 কোটি টাকা ব্যয়ে শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও সৌন্দর্য বর্ধন কাজের দরপত্র দিয়েছে কেডিএ। নগরীর বিভিন্ন সড়ক এবং মোড়গুলো তুলনামূলক অনেক সরু এবং কম আয়তনের। এক্ষেত্রে আপনার বিভিন্ন ধীরগতি এবং দ্রুতগতির যানবাহন চলাচলের ফলে আপনার প্রতিনিয়তই যানজটের সৃষ্টি হচ্ছে। এদিকে সড়ক ও জনপথ বিভাগের আওতায় খুলনা যশোর রোডে ফেরিঘাট মোড় থেকে দৌলতপুর হয়ে আলিফগেট পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কাজে ফিজিবিলিটি স্টাডি ও নকশা প্রণয়ন করা হয়েছে। এতে ব্যয় হবে 4 থেকে 5,000 কোটি টাকা। ময়লাপুতর থেকে গল্লামাড়ি 0 পয়েন্ট পর্যন্ত এটা তো 4 লেন অলরেডি আমাদের ঠিকাদার নিয়োগ হয়ে গেছে এবং পাস হয়ে গেছে, কাজও শুরু হয়ে গেল। সড়ক প্রশস্তকরণ কাজে অবৈধ দখল উচ্ছেদ ও জটিলতা নিরসনের কথা জানালেন সিটি মেয়র। রাস্তা তো ডাইন সাইডেও জায়গা নাই, তার কারণে বিরাট বিরাট বিল্ডিং হয়ে গেছে। অতএব এইটা আমরা বলছি যে ওইখানে সবাই আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতে হবে যে কিভাবে এই রাস্তাটা সুন্দর করা যায় এবং ওইখানে সমস্যাটা কিভাবে সমাধান করা যায়। খুলনায় যানজট নিরসনে যথাযথ পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে, এমন প্রত্যাশা নগরবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জুডিশিয়াল অফিসার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাথে বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের আবাসন প্রকল্প ও প্লট নির্মাণের চুক্তি সই হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যদের সাথে এই যৌথ চুক্তি হয়। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ গোলাম সরওয়ার, একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা সহ জুডিশিয়াল সার্ভিসের সিনিয়র কর্মকর্তারা। 300 ফিট সংলগ্ন জুডিশিয়াল অফিসার্স বহুমুখী সমবায় সমিতি আবাসিক এলাকার 3288 কাঠা জায়গায় 1140 জন বিচারকের 874টি প্লট সহ সব নাগরিক সুবিধা নিশ্চিতে প্রকল্প নির্মাণ করা হবে। নৌ রুটে চালু হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে রাজশাহীর পণ্যবাহী জাহাজ চলাচল। আগামী 15 নভেম্বর থেকে পুরোপুরিভাবে পণ্য পরিবহন চালু হতে যাচ্ছে এই নৌ রুটে। শুরুর দিকে আনা হবে বালু, পাথর ও খাদ্য সামগ্রী, রপ্তানি করা হবে পাট ও কৃষিজাত পণ্য। এতে লাভবান হওয়ার আশা দু দেশের। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদনে বিস্তারিত। রাজশাহী অংশের পদ্মা আর চাঁপাইনবাবগঞ্জের মহানন্দার উত্তরেই ভারতের লোকালয় মায়া। বাংলাদেশ অংশের লোকালয় সুলতানগঞ্জের সঙ্গে মায়ার দূরত্ব মাত্র 20 কিলোমিটার। আর এই পথেই চালু হতে যাচ্ছে বাংলাদেশ ভারত নৌ প্রটোকলের দ্বিতীয় সংযোজনে থাকা রাজশাহী ধুলিয়ার নৌপথে পণ্য আনা নেয়া। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি দল সম্প্রতি জানিয়েছে, নৌ রুটটি আরিচা পর্যন্ত বর্ধিত করতে নেওয়া হয়েছে পরিকল্পনা। গত দুটো সভাতেই এই সিদ্ধান্ত হয়েছে যে এটা চালু করা হবে। এখন শুধু সময়ের অপেক্ষা যে আমরা কবে ট্রায়াল রান শুরু করব এবং কবে
নিয়মিত যোগাযোগটা শুরু করব। ব্যবসায়ী ও নৌরুট সংশ্লিষ্টরা বলছেন ছোট বড় জাহাজ ও মাঝারি নৌযান চলাচল করতে পারবে এই নৌপথে। ভারত থেকে আনা পণ্য মজুদ রাখতে সুলতানগঞ্জের পদ্মাপাড়ে জমি ইজারা নিয়েছেন আমদানিকারকরা। রাজস্ব আদায়ের অবকাঠামো উন্নয়নের পদক্ষেপও নেওয়া হচ্ছে। 1 একর জায়গা অলরেডি ভাড়া নেওয়া আছে এবং 2টা জাহাজ মাল নেওয়া আসার জন্য স্ট্যান্ড বাই আছে এখানে। বর্ষার পিরিয়ডে এখান থেকে বড় বড় জাহাজ আমরা পাঠাতে পারবো, যেগুলো বলবো আমরা 600 থেকে 1200 টন পর্যন্ত। ইম্পোর্ট এক্সপোর্টটাকে চালু করার জন্য কাস্টমসের পক্ষ থেকে কাস্টম স্টেশন ঘোষণা সহ কাস্টমসের যে ইনফ্রাস্ট্রাকচার সেইগুলো ডেভেলপ করতে হবে। সবকিছু বিবেচনায় নিয়ে বিআইডব্লিউটিএ জানিয়েছে এ মাসে শুরু হচ্ছে এই নৌপথে পরীক্ষামূলক চলাচল। ফর্মালিটি শেষ করে এই মাসের মধ্যে একটা ট্রায়াল রান দিয়ে দেখব কীরকমভাবে চালু করা যায় এবং আমরা আশা করি তারপরে পুরোপুরি চালু করতে পারবো আমরা যদি অবকাঠামোগত সুবিধাগুলো সে তাড়াতাড়ি দাঁড়া করাতে পারি। নৌরুট সংশ্লিষ্টরা বলছেন বর্ষাকালে 1200 ও শীতকালে 500 মেট্রিক টন পণ্য ধারণ ক্ষমতা সম্পন্ন ছোট বড় জাহাজ ও মাঝারি নৌযান চলাচল করতে পারবে এই নৌপথে। রাজশাহী ধুলিয়ান হিসেবে পরিচিত এই নৌরুট দিয়ে শুরুর দিকে আনা হবে বালু, পাথর ও খাদ্য সামগ্রী। রপ্তানি করা হবে পাট ও কৃষিজাত পণ্য। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে কলকাতার হাসপাতালগুলোর চিত্র। অনেক কিছু খুলে দেওয়া হয়েছে, সেই সাথে মেডিকেল ভিসা চালু করায় বাড়ছে বাংলাদেশিদের আনাগোনাও। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর সর্দার। ভারতে করোনাকাল বহাল থাকলেও বিশেষ কয়েকটি বিষয় ছাড়া লকডাউন নেই বললেই চলে। ফলে অনেকটাই স্বাভাবিক হচ্ছে এখানকার জনজীবন। পিছিয়ে নেই পূর্ব ভারত তথা পশ্চিমবঙ্গের কলকাতা। এর পাশাপাশি বাংলাদেশিদের জন্য চালু হয়েছে চিকিৎসার ভিসা। ফলে ধীরে ধীরে কলকাতার হাসপাতালগুলো বাংলাদেশিদের আনাগোনা শুরু হয়েছে। এই যে এখন যে অঞ্চলটা দাঁড়িয়ে আছি এটাকেই বলা হয় পূর্ব ভারত, অর্থাৎ কলকাতার মেডিকেল হাব। এইখানেই কিন্তু গড়ে উঠেছে ছোট বড় এবং সুপার স্পেশালিটি সব ধরনের হাসপাতালগুলো। অর্থাৎ কলকাতার বাইপাস থেকে মুকুন্দপুর সংলগ্ন অঞ্চল, এইখানেই কিন্তু সমস্ত ধরনের হাসপাতালগুলো গড়ে উঠেছে। এইখানেই আসে কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার রোগী সহ বাংলাদেশি রোগীরা। পূর্ব ভারতের অন্যতম বিখ্যাত হসপিটাল দিশান, যা কলকাতার বাইপাসে অবস্থিত। আমরা সেই দিশান হসপিটালে আছি এবং এখানকার অন্যতম শীর্ষকর্তা তাপস মুখার্জি, তাকে আমরা পেয়েছি। আমাদের কাছে এটা একটা আনন্দের ব্যাপার যে এখন আবার ভিসা দেওয়া শুরু হয়েছে, মেডিকেল ভিসা দেওয়া শুরু হয়েছে এবং আমরা আশা করব যে আমাদের যে উন্নত মানের পরিষেবা আগেও বাংলাদেশের মানুষজনকে আমরা দিয়ে এসেছি বছরের পর বছর ধরে, তারা যারা উপকৃত হয়ে গেছেন তারা অনেকেই যোগাযোগ করেন। এখন আমরা তৈরি। গত 6 মাস যেহেতু বর্ডার বন্ধ ছিল, আসতে পারেনি চিকিৎসা ভিসা নিয়ে বাংলাদেশিরা, সেক্ষেত্রে যতটা না বাংলাদেশি রুগীদের অসুবিধা হয়েছে ততটাই অসুবিধা হয়েছে এখানকার যারা চিকিৎসার আয়োজক। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। এবারে মার্কিন নির্বাচন প্রসঙ্গ। ট্রাম্পের পর এবার বাইডেন শিবিরে পড়ল করোনার হানা। ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের যোগাযোগ পরিচালক এবং একজন ক্রু মেম্বার করোনা আক্রান্ত হয়েছেন। দুইজনের দেহে করোনা শনাক্তের পর হ্যারিস তার ক্যারোলাইন সফর বাতিল ঘোষণা করেছেন। এছাড়াও বেশ কয়েকদিন তিনি প্রচারণা থেকে বিরত থাকবেন বলেও জানানো হয়েছে। এদিকে 3 নভেম্বর নির্বাচনকে ঘিরে বিভিন্ন অঙ্গরাজ্যে প্রচারণায় নেমেছে বাইডেন ট্রাম্প। সর্বশেষ জনমত জরিপে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে জনসমর্থন বেড়েছে ফ্লোরিডায়। আগের সপ্তাহের তুলনায় কিছুটা হলেও ট্রাম্পের ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে পাল্লা দিচ্ছে বলে জানান দিচ্ছে জরিপের ফলাফল। তবে কয়েকটি ব্যাটল গ্রাউন্ড রাজ্যে বাইডেনকে ট্রাম্পের চেয়ে এগিয়ে থাকতে দেখা গেছে। এর মধ্যে অ্যারিজোনা ও পেনসিলভেনিয়ায় বাইডেনের জনপ্রিয়তা বেড়েছে। থাইল্যান্ডের জরুরি অবস্থা উপেক্ষা করে বৃহস্পতিবার আবারও রাজপথে জড়ো হয়েছে সরকার বিরোধী হাজারো বিক্ষোভকারী। গণহারে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে স্লোগান ছিল তাদের মুখে। এখনো পর্যন্ত 3 নেতা সহ অন্তত 20 আন্দোলনকারীকে আটক করেছে স্থানীয় পুলিশ। বিবিসি জানায়, দেশটির রাজধানী ব্যাংককে ব্যাপক বিক্ষোভের জেরে বৃহস্পতিবার সারা দেশে জরুরি অবস্থা জারি করে থাই সরকার। তবে সরকারি আদেশ অমান্য করেই বৃহস্পতিবার দুপুরের পর থেকে ব্যাংককের এলাকায় জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা। রাতে এলাকাটি জনসমুদ্রে পরিণত হয়। 3 আঙ্গুলের সেলুট দিয়ে প্রতিবাদ জানিয়েছে বিক্ষোভকারীদের অনেকেই।
সম্প্রতি এই স্যালুট ছাত্র নেতৃত্বাধীন চলমান সরকার বিরোধী বিক্ষোভের প্রতীকে পরিণত হয়েছে। থাই প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে মূলত এই আন্দোলন হচ্ছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে থাই রাজার ক্ষমতা সংকুচিত করারও দাবি বিক্ষোভ জানাচ্ছেন বিক্ষোভকারীরা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। পাবনা লাউয়ের আশানুরূপ উৎপাদন হয়েছে। মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে সরাসরি জমি থেকে লাউ বিক্রি করতে পারায় ভালো দাম পাচ্ছেন কৃষকরা। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় অন্যান্য সবজি চাইতে লাউ চাষে আগ্রহ হয়ে উঠছেন অনেকেই। আহমেদুল হক রানার তথ্যচিত্রে নেক্সট রিপোর্ট। পাবনা সদর উপজেলার দিকশাইল, কালিকাপুর, আটমাইল, ঈশ্বরদী উপজেলার ছিলিমপুর, বক্তারপুর, মূলাভূমি সহ বিভিন্ন স্থানে এবছর লাউয়ের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা জানান, করোনা পরিস্থিতিতে ক্রেতা ও পরিবহন সংকটে সবজি চাষ করে লাভের মুখ দেখেননি তারা। আবার বন্যায় সবজির ব্যাপক ক্ষতি হওয়ায় লোকসান গুনতে হয় তাদের। এ অবস্থায় লাভের আশায় শীত মৌসুম আসার আগে আগাম লাউ চাষ করছেন তারা। তবে এবার পাইকারদের রাজি করিয়ে জমি থেকেই লাউ বিক্রি করছেন কৃষকরা। এতে কমেছে পরিবহন ব্যয়, বেড়েছে লাভের অঙ্কও। লাউ 30 টাকা করে আমরা বিক্রি করতেছি। 30 টাকা করে বিক্রি করলে আছে 1 বিঘে প্রায় 50,000 60,000। লাউ 2 বিঘে লাগাচ্ছে, মোটামুটি ভালোই দাম পাচ্ছে এবার। সতেজ ও পছন্দ মতো লাউ কিনতে পেয়ে খুশি পাইকাররাও। যাতে আমরা কৃষক পর্যায়ে সরাসরি ব্যাপারীর কাছে দিতে পারি এবং এই লাউটা যাতে ঢাকা বা অন্য জায়গায় যায়। ঢাকার যে সমস্ত ব্যাপারী ওরা এসে কেনাকাটা করে, কেনাকাটা করার পরে খাজনা নাই, কোনো আড়তদারি নাই, কোনো কিছু নাই। বাজারটা থাকলে আমাদের জন্য সুবিধা, আমরা খরচপাতির দিক দিয়ে বাঁচবো, এই জন্য আমাদের সুবিধা, কৃষকেরও সুবিধা। তবে জমি থেকে কৃষিপণ্য বিক্রিতে মধ্যস্বত্বভোগীরা যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন সংশ্লিষ্টরা। আমরা ইতিমধ্যেই আমাদের দাপুনিয়ার কিছু এলাকাতে এই ধরনের প্রতিবন্ধকতার চেষ্টা করেছিল। আমরা গতকাল আমরা প্রশাসনিকভাবে তাদেরকে মৌখিকভাবে নিষেধ করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে যদি কোনো রকম এরকম ধরনের বাধার সৃষ্টি করা হয় সরাসরি আমরা আইনগত ব্যবস্থা নেব। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে পাবনায় 1610 হেক্টর জমিতে লাউয়ের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে নিউজ 24 স্পোর্টস। এবারে ফুটবলের খবর। আগামী 19 ডিসেম্বর ফেডারেশন কাপ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবলের 2020-21 মৌসুম। এই উপলক্ষে আগামী 1 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে খেলোয়াড়দের দলবদল। বৃহস্পতিবার বাফুফেতে এক সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেয় প্রফেশনাল লিগ কমিটি। আসন্ন মৌসুমে প্রতিটি ক্লাব সর্বোচ্চ 4 জন বিদেশি ফুটবলার রেজিস্ট্রেশন করাতে পারবে, যার মধ্যে 1 জন থাকবেন এশীয় কোটায়। এছাড়া গত মৌসুমে চুক্তির ন্যূনতম 35% অর্থ আসন্ন মৌসুমে সাইনিং মানি হিসেবে পাবেন ফুটবলাররা। কোন ক্লাব যদি খেলোয়াড় ছাড়তে চায় তাহলে তা জানাতে হবে 30 অক্টোবরের মধ্যে। ভেন্যু হিসেবে ঢাকা ও আশেপাশে 6টি মাঠ আসন্ন পেশাদার লিগের জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে, যেখান থেকে আগামী সপ্তাহে চূড়ান্ত করা হবে 3 থেকে 4টি ভেন্যু। 2020-21 ফুটবল মৌসুম 19 ডিসেম্বর ফেডারেশন কাপ দিয়ে ফুটবল মাঠে গড়াবে। 1 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত লোকাল এবং ফরেন প্লেয়ারের জন্য উদ্যোগটা এভাবে আমরা চূড়ান্ত করেছি। এদিকে বিসিবি প্রেসিডেন্ট কাপের তৃতীয় ম্যাচে নাজমুল একাদশকে 42 রানে হারিয়েছে তামিম একাদশ। মিরপুরে এদিন তামিমদের দেয়া 222 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 179 রানেই গুটিয়ে যায় নাজমুলদের ইনিংস। টস জিতে বোলিং বেছে নেওয়া নাজমুল একাদশ শুরু থেকেই চেপে ধরে প্রতিপক্ষকে। আলামিন, নাইম আর রিশাদরা 125 রানই তুলনায় তামিমদের 8 উইকেট। টপ আর মিডল অর্ডারের ব্যর্থতার দিনে ব্যাট হাতে চমক দেখিয়েছেন 9 নম্বরের নামা মেহেদী হাসান। 57 বলে করেছেন 82 রান। লক্ষ্য তাড়া করতে নেমে একইভাবে উইকেট হারাতে থাকে নাজমুল একাদশও। মাত্র 134 রানেই শরীফুল মুস্তাফিজদের শিকার হয়ে ফেরেন 8 জন ব্যাটসম্যান। অবশ্য ব্যতিক্রম ছিলেন মুশফিকুর রহিম। 109 বলে 103 রান করেন এই মিস্টার ডিপেন্ডেবল। শেষ পর্যন্ত 45 ওভার 4 বলে শেষ হয়
নাজবুলদের ইনিংস 4টি উইকেট পান শরীফুল ইসলাম। এদিকে আইপিএলে টানা 5 ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে কিংস 11 পাঞ্জাব। আইপিএল নিজেদের 8ম ম্যাচে বেঙ্গালুরুকে 8 উইকেটে হারিয়েছে লোকেশ রাহুলের দল। শারজায় দিন টস জিতে ব্যাট করতে নেমে বেঙ্গালুরু দেবদূত পাড়িকাল 18 রানে ফিরে গেলে ক্রিজে আসেন অধিনায়ক বিরাট কোহলি। তার ব্যাট থেকে আসে 48 রান। শেষ দিকে 8 বলে ক্রিস মরিসের ঝড়ো 25 রানের বেঙ্গালুরু সংগ্রহ দাঁড়ায় 6 উইকেট 171 রান। লক্ষ্য তাড়া করতে নেমে রাহুল আগরওয়ালের ওপেনিং জুটিতে 78 রান তুলনায় পাঞ্জাব। অর্ধশত তুলে নেন লোকেশ রাহুল ও ক্রিস গেইল। শেষ বলে জয়ের জন্য পাঞ্জাবের 1 রান দরকার হলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ বের করে নেন নিকোলাস পুরান। 49 বলে 61 রান করে ম্যান অব দ্য ম্যাচ হন পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল। স্বাস্থ্যবিধি মেনে আজ শুক্রবার থেকে সিনেমা হল খোলার অনুমতি মিললেও বিগ বাজেটের তারকা নির্ভর সিনেমা না থাকায় খুলছে না দেশের বেশিরভাগ সিনেমা হল, এমনকি সিনেপ্লেক্সও। চলচ্চিত্র প্রযোজক সমিতির তথ্য মতে সাহসী হিরো আলম নামে মাত্র 1টি সিনেমা মুক্তি পাচ্ছে আজ। এদিকে করোনা বাস্তবতায় হলে দর্শক না আসার শঙ্কায় নতুন সিনেমা মুক্তি দিতে নারাজ প্রযোজকরা। ফাতেমা কাউসার জানাচ্ছেন বিস্তারিত। 7 মাস ধরে বন্ধ থাকা সিনেমা হল 16 অক্টোবর থেকে খুলে দিতে বুধবার হল মালিক ও জেলা প্রশাসকের কাছে চিঠি দেয় তথ্য মন্ত্রণালয়। তবে মানতে হবে স্বাস্থ্যবিধি, আসন সংখ্যা নামিয়ে আনতে হবে অর্ধেকে। সরকারের অনুমতি মিললেও প্রযোজক সমিতির তথ্য বলছে মুক্তির তালিকায় নেই কোনো তারকাবহুল বিগ বাজেটের সিনেমা। বিভ্রান্তির মধ্যে ছিল যে আদৌ হলের চিঠি হবে, খোলা চিঠি হবে কি হবে না, তো ফাইনালি হয়েছে। তো এটা একটু আগে থেকে হলে হয়তো একটা গোছানো যেত। একটা ছবি এন্ট্রি হয়েছিল, সেটা হচ্ছে যে সাহসী হিরো আলম, কিন্তু এখন পর্যন্ত আর অন্য ছবি আবেদন করে নাই। এটার একটা কারণ আছে যে বিগ বাজেটের ছবি, ভালো ছবিগুলো সেগুলো হচ্ছে যে তারা যে পয়সা খরচ করে ছবি নির্মাণ করছে সেই রেন্টালটা পাবে কিনা, এইটা নিয়ে একটা সংশয় আছে। এমন বাস্তবতায় বেশিরভাগ হল না খোলার সিদ্ধান্ত হল মালিকদের। মধুমিতা খুলবে না, শুক্রবার থেকে কালকে থেকে হল খুলবে না, বিকজ এখন যে ছবির যে আপনার যে কোয়ালিটি মুভিজ না আসলে আমরা খুলবো না। উই হ্যাভ টু কাম উইথ এ ব্যাং মানে একটা বড় ছবি দিয়ে আসতে হবে, অ্যান্ড সাথে সাথে অনেকগুলো বড় ছবি থাকতে হবে। আপনার কাছে একটা ছবি আছে, এই ছবিটার মূল্য 1 কোটি টাকা। যখনই আপনি হলে রিলিজ দিবেন, যদি লাভ করেন এটা 2 কোটিও হতে পারে, আর যদি লস করেন তাহলে এটার দাম 5 লাখ টাকাও হয়ে যেতে পারে। সো যতক্ষণ পর্যন্ত ছবি রিলিজ না হবে আপনি 1 কোটি টাকার মালিক, আর ছবি রিলিজ দিলেন হলে দর্শক গেল না, তখন আপনি কিন্তু ফকির। প্রযোজক হল মালিকদের দাবি করোনার কারণে দীর্ঘ সময় সিনেমা না চলায় ক্ষতির পরিমাণ 1000 কোটি টাকার বেশি। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। দর্শক শেষ করছে এখনকার নিউজ 24 বিরতিহীন সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।